আমাদের শ্রমবাজার আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য এর মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি, কিন্তু উন্নত দেশ, উন্নত বিশ্ব এবং ইউরোপীয় দেশগুলোতে আমাদের অনেক সুযোগ আছে। কিন্তু সেই মার্কেট ধরার জন্য আমাদের কী উদ্যোগ নেওয়া যেতে পারে, আমাদের সম্পদগুলো বা সীমাবদ্ধতাগুলো কী, সেগুলো কীভাবে আমরা ওয়ার্কআউট করতে পারি? ধন্যবাদ। আসলে আমাদের কিন্তু এই বিভিন্ন দেশে চাহিদা আছে। মধ্যপ্রাচ্য যেহেতু আমাদের একটা স্টেবল মার্কেট এবং সেটাও আমাদেরকে নজর রাখতে হবে, কিন্তু আমরা চাই যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ বৈদেশিক কর্মসংস্থানে যায়। এবং আমরা সবসময় একটা জিনিসকে ডেনাউন্স করি অ্যাজ এ মাইগ্রেন্ট রাইটস অর্গানাইজেশন বা আমি একটা বৈদেশিক কর্মীর অধিকার নিয়ে, সেটা হলো যে এই শব্দটি জাতিসংঘ বাদ দিয়েছে, সেটা হচ্ছে যে জনশক্তি রপ্তানি। আসলে আমরা নিজে তো দেখি, আপনারাও বলেন সবাই, আসলে জনশক্তি রপ্তানি এই টার্মটা সেটা কিন্তু সারা বিশ্বে একটু শ্রমিকের বা আমাদের কর্মীকে ছোট করে, কারণ তারা পণ্য নয়, তারা যায় একটা মানুষ হিসেবে, তার এখানে তার প্রোটেকশনে যে একটা মানুষ হিসেবে সে দেশে যে দেশেই যাবে সে দেশে নাগরিকের সঙ্গে দেশে করবে। সেই জায়গাতে আমরা দেখি যে লেবারের চাহিদাটা মধ্যপ্রাচ্যে বেশি, আগে থেকেই ছিল। রাস্তাঘাট, দালান কোঠায় তৈরি করা, পরবর্তীতে সার্ভিসের দিকে তারা এগোচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া হয়। সেই মার্কেটগুলিতে আমাদের জায়গায় দেখি ইন্ডিয়া, অন্যান্য দেশ, নেপাল বা পাকিস্তান, তারা ওই জায়গাগুলিতে একটু ভালো পজিশনে তারা যাচ্ছে। আর আমাদের দেশ থেকে মূলত, যেহেতু আমি আগেই বলেছি যে এখানে ভিসা কেনা বেচার ব্যাপার আছে, ভিসা কিনে আনে লেবার হিসেবে, কারণ লেবারের ভিসাটা এখানে খুব সহজে বিক্রি করা যায়। মানে আমি কাজ জানি না, আমি পড়াশোনা করি নাই, আমি 4 লাখ টাকা জমি বিক্রি করে বলতে আমার স্বপ্ন, আমার বিদেশ যাব, আমি সেটা দিয়ে চলে যাই। কিন্তু আমি যদি স্কিল হই, আমি যদি কাজ জানি, আমি দেশেও ইনকাম করতে পারি, আমি একটা মেশন হই, আমি একটা টাইলস লিডার হই, তাহলে তো আমি 4-5 লাখ টাকা দিয়ে যাবো না। যারা এই কাজটি করে, যারা এই বিদেশি লোক পাঠায়, তারাও জানে যে আমি যদি স্কিল লোকের ভিসা নিয়ে আসি, ডিমান্ড লেটার নিয়ে আসি, আমি এখানে আমার লাভ করতে পারবো। কারণ আমি ওই যাদের কাছ থেকে আনবো তাদেরকেও আমি বেশি পয়সা দিয়ে আনতে হবে, কারণ এদের বেতনও বেশি, তাই না? একটা ন্যাশনালের একটা টাইসপিটার অফিটার। তবে যদি আমি একটা লেবার নিতে পারি এবং লেবারটা ওখানে কিছুদিন কাজ শেখানোর পর সে যদি ওই টাইসপিটার হয়ে যায়, তাহলে ওইখানকার এমপ্লয়ারের সুবিধা, আর আমিও তো এই ভিসাটা কেন লাভ করতে পারলাম। এই হলো একটা ট্রেন্ড। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য দেশে আপনার এই মধ্যপ্রাচ্য ছাড়া মালয়েশিয়া, এরপর সিঙ্গাপুরটা মোটামুটি সেখানে একটা ইথিক্যাল মেনটেন করা হয়, সেখানে সেটিংটা একটু বেশি হয় না, তারপরও যে লেনদেন হয় না তা বলা যাবে না। কিন্তু আপনি যদি তার বাইরে যান, যেমন জাপান, বাংলাদেশের জন্য একটা বড় মার্কেট সরকার খুলেছে, যাবে। হংকংয়ে মহিলাদের একটা মার্কেট ছিল, সেটাও বিস্তৃত হয়ে গেছে, কেন ওখানে ট্রেনিং নিতে হয়, সেভাবে যেতে হয়। এবং সেখানে মানে যারা লোক পাঠায় তাদের জন্য লাভজনক, তারা এখানে ভিসা ট্রেনিং করতে পারবে। সে কিন্তু যদি আমার মধ্যপ্রাচ্যে আপনি একটা ডোমেস্টিক ওয়ার্কার আমি পাঠাতে পারি, একটা মহিলা যদি কর্মীকে আমি বাসার কাজে পাঠাতে পারি, ওখানে আমি $2,000 থেকে $8,000 করে পাবো ওই গ্রুমিংয়ের জন্য। ওরা আমাকে $8,000 দিবে। আবার সরকারে এটা 0 মাইগ্রেশন ক্রস করেছে, এখানে যেতে সরকারি পয়সা লাগে, হয়তো 10,000-10,000 টাকা খরচ হতে পারে। কিন্তু দেখা যায় অনেক কেস আমাদের কাছে আছে যে এইসব মহিলাদেরকেও ধোকা দিয়ে কারোর কাছে 50,000, 60,000 একটা নেওয়া হয়েছে। তো ওইখানে এই জিনিসটা আছে। কিন্তু আপনি যখন একটা নার্স পাঠাতে যাবেন বিদেশে, হয়তো আপনি যদি ভালো এজেন্সি হন, আপনার নেগোসিয়েটিং পাওয়ার যদি আপনার হয় এবং সেই সরকারের যদি সহযোগিতা থাকে, আপনি তাহলে কিন্তু এমপ্লয়ার্স পে মডেল বলে, এমপ্লয়ার আপনাকে পে করবে যে আপনি আমাকে এই ক্যাটাগরির লোক এনে দিবেন, হ্যাঁ আমি আপনাকে এই পার হেড $8,000 দিই। এবং সেটাই অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট এজেন্সি ইন্টারন্যাশনালি যেটা হয়, এভাবেই হয়। বড় বড় রিক্রুটমেন্ট এজেন্সি সারা বিশ্বে আছে, তারা কিন্তু এভাবেই বিভিন্ন কোম্পানিতে মানুষজন ডিপ্লয় করে।
কিন্তু আমাদের এখানে এটা করতে মানে যারা আমাদের এজেন্সি আছে তাদের মধ্যে সক্ষমতা আছে এবং তারা অনেকেই করে, কিন্তু সেটা সংখ্যা খুব কম এবং তাদেরও অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনি মার্কেটিং করতে গেলে আপনাকে বিভিন্ন দেশে যেতে হবে। এই এজেন্সি লোকদের কথা বলছি, বিভিন্ন এজেন্সিরা যে সেখানকার কোম্পানির লোকদের সাথে কথা বলতে হবে, তাদেরকে আহ্বান করতে হবে। আপনি যে খরচ হবে ওই মার্কেটিং করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে, সে টাকাটা আপনি করতে পারছেন। এখন রিক্রুটমেন্ট এজেন্সিও $10,000 তার বাৎসরিক কোটা, আমারও $10,000। তো সেই জায়গাটাও তো তাদের দিক থেকে একটা দাবি যে আমাদেরকে এই জায়গাটা একটু পাসবুক টাইপের দেওয়া হোক। যে খরচ আমরা ওখানে যে করি মার্কেটিংয়ের জন্য, আমি যদি একটা মার্কেটিং করে কিছু লোক নিয়ে দিতে পারি তাহলে আমার সেভাবে আমাকে হাত খরচের মানে এই খরচের টাকাটাও বাড়িয়ে দেওয়া হবে। এটা একটা যেমন তাদের। দ্বিতীয়টা হচ্ছে দেখেন এমবিসিগুলিতে ইউরোপে বলেন বা বিভিন্ন বলেন, আমাদের কিন্তু লেবার উইং আছে। লেবার উইংয়ে প্রবাসী মন্ত্রণালয় থেকে লোক থাকে, কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ের যে লেবার উইং তারা সাধারণত দেখভাল করে প্রবাসীদের, কিন্তু মার্কেটিংয়ের জন্য দরকার কিন্তু দক্ষ আপনার কূটনীতিবিদ, যারা কাউন্সিলর, যারা কমার্স কাউন্সিলর, তারা কিন্তু কমার্স নিয়ে নেগোসিয়েশন করে, বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে। সেটার পাশাপাশি এই মার্কেটিংটা মানে লোকের কর্মসংস্থানের দিকটা করা উচিত এবং সেসব জায়গায় রিক্রুটমেন্ট এজেন্সিরাও যাতে তাদের সাথে যে যোগাযোগ করে সেই কোম্পানির সাথে বসতে পারে। কারণ অনেক সময় আছে যে তারা একটা দেশে গেল মার্কেটিং করতে, যে দেখা গেল এমবিসির একটু সহায়তা দরকার, সেগুলো তারা পাচ্ছে না। তারা হয়তো লেবার উইংয়ের সহায়তা তো তাদের যেহেতু দরকার বেশি, কূটনীতিক যে সহায়তা, যারা কমার্শিয়াল ইস্যুগুলি দেখে তাদের দক্ষতা অন্যরকম। তো এইসব ইস্যুগুলিকে আসলে আমরা মনে করি যে এই রিকমেন্ডেশন আমরা চাচ্ছিলাম যে রিফর্ম কমিশনের মাধ্যমে আমরা সরকারের সামনে নিয়ে আসবো। এই ব্যাপারটা অ্যাডভোকেসি করেই যাচ্ছে, আমরা শুধু না, এজেন্সিরা করছে। তা না হলে আপনার আফ্রিকাতেও এখন বহু চাহিদা, ইথিওপিয়া, ঘানা, নাইজেরিয়া, সব তেল সমৃদ্ধ দেশ, সেখানে আমাদের কর্মীর যে আইটি সেক্টর আছে, ইভেন কি কৃষি, এগ্রিকালচার সেক্টরে তারা খুবই চাহিদা। বাংলাদেশে এগ্রিকালচার এখন মিডল ইস্টে খুব চাহিদা, কারণ তারা দেশটাকে মরুভূমির থেকে সবুজের দিকে নিয়ে যেতে চাচ্ছে। সুতরাং সেই সব জায়গাগুলিতে আমরা যদি মার্কেটিং করতে চাই, পাঠাতে চাই, তাহলে আমাদের প্রথম দরকার আমাদের নিজেদের মাইন্ডসেট তৈরি করা এবং আমরা এই সহজ পয়সা যে কেনা বেচা করে যেটা করি সেটা বন্ধ করা। এটা বন্ধ করলে তো আমি আগেই বলেছি যে এখানে আপনার দেশের থেকে হুন্ডি কমে যাবে এবং এই রেমিটেন্সের হার অনেক বেড়ে যাবে। আমি যদি ওই দেশে আমি টাকা হুন্ডি না হয়, দুইভাবেই তো মানে মানে আমরা হারাই, মানে বলছি বলতে, একটা হলো মানি লন্ডারিং করে, ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস করে, আরেকটা হলো যে সেটেলিং করে। $10-15 বিলিয়ন তো এখানেই চলে যায়। এই $10 বিলিয়ন যদি আসে, আমার তো আমি আগেই বললাম যে $30 বিলিয়ন তো চোখ বন্ধ করে আসবে। কারণ সেই জায়গায় এখানে কিছু বুদ্ধিদাতা আছে বিভিন্ন মহলে, যে বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানে আসে। এখন যদি আমরা এগুলি করতে যাই তাহলে তো আমাদের তো লোক দিতে যাবে না। আমাদেরকে এইভাবে না পাঠাইলে হয়তো এটার সংখ্যা কমে আসবে 5 লাখ, 6 লাখে। তাহলে তো আমাদের এই বেকারের সংখ্যা বেড়ে যাবে। তো যেভাবে আছে চাল মানুষ যাক, 10 লাখ, 12 লাখ, তারাও পলিসি, মানে ওই যে আমি আগে বললাম যে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না, বুঝেও বুঝছে না, বুঝছেন, যে বিদেশে গেলে কিন্তু এর মধ্যে কতজন ফিরে আসছে এবং এই যে টাকাটা আমরা লস করলাম, হ্যাঁ, আমাদের তরুণদেরকে তা আমরা অন্যভাবে উদ্বুদ্ধ করতে পারি, আমরা তাদেরকে ট্রেনিং দিতে পারি। যেমন বর্তমান সরকার আসলে অনেকগুলি উদ্যোগ নিয়েছে, তারা আপনার কর্মসংস্থানের জন্য দেশের দিকে নজর দিতে হবে, বিদেশের দিকে থাকে, কিন্তু মার্কেটিং করে স্কিল লোক পাঠাতে পারলে তাহলে আমার এই ভিসা ট্রেনিং বন্ধ হবে। এবং শেষ কথা বলবো, ওই দেশের সাথে একটা চুক্তি থাকতে হবে যে তোমার দেশে আমার দেশের লোকে যাওয়ার ব্যাপারে কোনো দালাল ওখানে বসে যেন এই ভিসা কেনা বেচা না করতে পারে। এবং সৌদি আরব বলেন, এই মিডল ইস্টের কান্ট্রি বলেন, তাদের একটা ওয়ার্ডার একই সাথে সাথে ওখানে করতে পারে। কথা হচ্ছে যে আমরা সে বলতে পারি না।
আর বলতে গেল তারা বলবে যে ফ্রি মার্কেট ইকোনমি, আমার দেশে তোমার দেশে লোক টাকা দেয় কেন? এখন কথা তো তাই। ইউরোপীয় মার্কেটে যেটা দেখলাম আমরা, সেখানে স্কিল ওয়ার্কার খুব, কিন্তু আমরা তো ধরেন স্কিল তৈরি করতে পারছি না। তো এটা আমার মনে হয় এটা কি প্রধান প্রতিবন্ধকতা? এটাও সঠিক না। আসলে ইউরোপে আমাদের যারা এখন আছে তারাও ভালো দক্ষ কাজ করছে, কিন্তু ওদের যে কিছু পলিসি আছে সেই পলিসির মোতাবেক, যেমন এখন ইউরোপিয়ান ইউনিয়ন একটা নতুন পলিসি করেছে এবং বাংলাদেশের চুক্তিও হয়েছে, সেখানে আইএলও আছে এবং সরকারের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন করেছে, তারা ইউরোপে বিভিন্ন দক্ষ লোক নিবে। সেখানে যেটা হচ্ছে যে বড় সমস্যা সার্টিফিকেশন, দক্ষতার মাপকাঠি। আপনাকে সার্টিফিকেট, মনে করেন আপনার হোটেলের আমি ভালো কাজ জানি, শেফ, কিন্তু আমার ওই স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট থাকলে আমি ওই 5 স্টার হোটেলে চাকরি করব।